বাংলাদেশের সামনে নির্বাচন কেন্দ্র করে সকল রাজনৈতিক জোটের মাঝে জোট নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। তো কি মনে হয় যে ইসলামিক রাজনৈতিক দলগুলা একত্রে জোট হওয়ার সম্ভাবনা আছে এই বছর অন্তত? প্রশ্ন তো এক কথাতে উত্তর দেওয়া খুবই মুশকিল। এটা এক কথায় উত্তর হবে না, এটা একটু লম্বা লম্বা বিষয়। এখন এটা দলের ব্যক্তি স্বার্থে না হলেও প্রত্যেকটা ইসলামী দলও নিজের দলের স্বার্থ চিন্তা করছে যে আমি কার সাথে গেলে আমার সিট গুলা বেশি হবে, সিট বেশি পাবো। এখন এই দর কষাকষি চলছে। এখন চরমোনাই মানে এটা কি দলের নাম, এই বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দল মনে করতেছে যে আমি যদি জামাতের সাথে যাই আর যদি আমি 20টা আসন পাই তাহলে আমার জন্য একরকমের একটা বিষয়। আর তার যদি অফার করে আবার বিএনপি যে তোমাকে আমি 25টা আসন দিব, সেই ক্ষেত্রে অবশ্যই ও তো চিন্তা করবে যে আমি বিএনপির সাথে যাবো। তারপরে হেফাজতে ইসলামের বিষয়েও তাই, যে আমাদের ওরা রাজনৈতিক দল না, কিন্তু তারপরে ওরা সংখ্যার দিক দিয়ে অনেক নির্বাচনের জন্য ওদের সাথে একটা ভোট তো ওরা পাবে, মানে ভোট তো দিতে পারবে। তাহলে ভোটটাও তো একটা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওরা সংসদে যাওয়ার বিষয় পরে, কারণ ভোট যখন বেশি, যদি জামাতে ভোট না দিয়ে যদি বিএনপি ভোট দেয় ওরা, সেই ক্ষেত্রে তো ওরা আসন বেশি পেয়ে যাচ্ছে। তাহলে তো তারা তাদের সংখ্যার দিক দিয়ে তারাও একটা প্রাধান্য পায়, সেই ক্ষেত্রে গুরুত্ব আছে। তো ওরা বিভিন্ন দাবি দাওয়া যদি হচ্ছে বিএনপির সাথে যদি আগেই এই সমাধান করে নিতে পারে, যে ক্ষমতা গেলে আমাদের এরকম এরকম এগুলা সুযোগ সুবিধা দিতে হবে। বিএনপি যদি বেশি সুযোগ সুবিধা দেওয়ার জন্য সে মনোনিবেশ করে, সেক্ষেত্রে অবশ্যই তারা বিএনপির সাথে যাবে। যার সাথে দর কষাকষিটা পোষাবে ওর সাথে জোট করবে, তার সাথে জোট করবি। হ্যাঁ, কিন্তু এবার নিয়ম, আমি আরেকটা কথা বলি, নিয়ম আসলে এটা না। কেউ যদি কোন দল যদি চায় যে আমি ইসলামী রাষ্ট্র কায়েম করবো এই দেশে, মানে আদর্শগত ভাবে যাদের সাথে মিল, হ্যাঁ, সেই ক্ষেত্রে তারা অন্য দিক দিয়ে নিজের দলের স্বার্থ না ভাবি, মানে ইসলামের স্বার্থ ভাবি সব ইসলামী দলগুলা একজোট হতে হবে। এটা হচ্ছে আমার মতামত। অন্যান্য রাজনৈতিক অন্যান্য প্রেক্ষাপটে অন্যান্য সময়ে ইসলামী দলগুলা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জোট করতো। যেমন জামাত কোনো সময় বিএনপির সাথে জোট করছে, আওয়ামী লীগের সাথে জোট করছে, আবার সমমনা ইসলামী 12 দল যেটা আছে ওরা একসময় বিএনপির সাথে জোট করছে। তারপরে আছে হচ্ছে খেলাফত মজলিস একসময় বিএনপির সাথে জোট করছে, বিভিন্ন জনের সাথে জোট করছে। কিন্তু 5ই আগস্টের পরে বর্তমান যে সিচুয়েশনে, এই সিচুয়েশনে কিন্তু একটা গুঞ্জন শোনা যায় যে ইসলামিক ভোট বাক্সে এবার একটা হবে। অর্থাৎ বাংলাদেশে বেশ কয়েকটা ইসলামিক রাজনৈতিক দল যেহেতু আছে, আর আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, এবার হয়তো আগামী নির্বাচনে ওরা অংশগ্রহণ করবে না বা করার সুযোগ পাবে না। সেক্ষেত্রে বিএনপি সহ যুগপথে যারা ছিল ওদের সাথে, তারা বিএনপির সাথে জোটে যাবে। আর ইসলামী যে রাজনৈতিক দলগুলো আছে, মানুষের মুখে মুখে এই কথা ভাসছে যে তারা হয়তো একটা জোটে যাইতে পারে, একসাথে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আর যদি এটা আসে, হয়তো ইসলামী রাজনৈতিক দলগুলোর ভোট বাক্স যদি একটা হয়, তাহলে আমার মনে হয় যে ইসলামী রাজনৈতিক দলগুলোর গুরুত্ব বাংলাদেশের রাজনীতিতে বাড়বে ডে বাই ডে। কারণ ভিন্নতা যদি ওদের ভ্যারিয়েশন আলাদা হয়, যে কেউ বিএনপির সাথে গেল, কেউ বামের সাথে গেল, কেউ ডানের সাথে গেল, সেই ক্ষেত্রে তাদের ভোটগুলো কিন্তু বিভক্ত হয়ে যায়। তখন এই ইসলামিক রাজনৈতিক নীতিবোধ চিন্তাবোধ যাদের আছে, তাদের যে নির্দিষ্ট পরিমাণ একটা ভোট আছে, এইটা মানুষ কিন্তু কাউন্ট করে না। সব ভাগ হয়ে যায়, তখন ভাবে যে না, ইসলামিক রাজনৈতিক দলগুলোর ভোট অনেক কম বাংলাদেশে, এদের রাজনৈতিক কোনো ক্যারিয়ার নাই ভবিষ্যতে, এরাই চিন্তা করে। বাট যখন ভোটের বাক্স একটা হবে, তখন কিন্তু এদের ভোটের পরিমাণটা বোঝা যাবে, তারপরে অরিজিনাল ভোটের পরিমাণটা বোঝা যাবে যে এরা এই পরিমাণ ভোট বাংলাদেশে আছে, অতএব এদের কথার গুরুত্ব কিন্তু বাংলাদেশের মানে ভাগ্যে, বাংলাদেশের ইতিহাসে এদের একটা ভালো রকমের গুরুত্ব আছে। এটা সবাই গুরুত্ব দেওয়া শুরু করবে এবং এটা উচিত সবার মোটামুটি একটা জোট করার। অনেকে মনে করেন যে ওই যে ইসলামী দলগুলো যদি ভাগ ভাগ হয়, আলাদা আলাদা দলের সাথে জোট করে, তাহলে সাধারণ যারা মুসলিম, মানে মুসলিম যারা আপনি ধর্মপ্রাণ মুসলিম, যে ইসলাম আসুক ক্ষমতাতে এরকম চায়, তার মধ্যেও কিন্তু একটা
মনের আলোড়ন মধ্যে তৈরি হবে। বিভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে। কি রে, ইসলাম বলতে যে মানে শান্তির এই ধর্ম। একসাথে থাকতে বলছে, একসাথে থাকতে বলছে। সেই ক্ষেত্রে তারা ইসলাম দল যেহেতু নাম দিছে, তাহলে নাম দেওয়ার পরে তারাও কেন মানে এত সুন্দর একটা পরিবেশের পরে তারা আলাদা আলাদা ভাবে কেন? যেহেতু সুযোগ আছে এবার, সুযোগ আছে, তাহলে খুব সুন্দর তোমরাই সুযোগ যদি আছে। ওই এক দল ওই একদিক যাচ্ছে, ও আরেক দিক যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এদের মধ্যে একটা কিন্তু মানে মনে মনে প্রশ্ন যাচ্ছে যে আসলে ইসলাম কোনটি। হুম। কিন্তু এক হলে সবাই চিন্তা করবে যে এক না, হলে এক চিন্তা হইছে। না, অন্তত বিভিন্ন আকীদাগত সমস্যা, বিভিন্ন দিক দিয়ে সমস্যা, গঠনতন্ত্রের সমস্যা, সব দিক দিয়ে মিউচুয়ালকেরই তারা একটা ধারাতে অন্তত আসছে যে আমরা রাষ্ট্র পুনর্গঠন প্লাস হচ্ছে যেমনে রাষ্ট্রের স্বার্থে, যে বৃহৎ সৎ লোক, ঐক্যের স্বার্থে ইসলামী দল, এগুলা সবাই যেন এক আমরা জায়গায় আছে। একসাথে এবং থাকতে না পারি। অনেক মানুষ তো মনে করে এটা যে ইসলামিক নামে ইসলামিক রাজনৈতিক দল, কিন্তু এদের নিজেদের যে বিভক্তি, যে বিভেদ, এদের কাকে ভোট দিবে? আর এটা ভোটটা নষ্ট স্বাভাবিক তো করা, মনে করা। আর ভোটটা নষ্ট করার প্রয়োজন নাই এদের হ্যাঁ, এটা ভোট তো দিয়ে। এই স্বাভাবিক। চিন্তা করে হ্যাঁ। কিন্তু মানুষ ভোট দেয় না। কিন্তু হ্যাঁ, যখন এটা- সবাই একটা ঐক্যে চলে আসবে, একসাথেই একটাই ভোট হবে, ভোটের বাক্স একটা হবে, যে সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোর ভোটের বাক্স একটা, তখন চিন্তা করবে যে না, অবশ্যই। যে হ্যাঁ। আমার আমার মতেরও, আমার আকীদার মানুষও তো এই জোটে আছে, একসাথে আছে, একে ভোট দেওয়া যায়। আর আরেকটা ব্যাপার আছে যে অনেকেই এটা মনে করে যে ইসলামিক রাজনৈতিক দলগুলো অন্তত পক্ষে যেটাই করুক না কেন, আকীদাগত বিভেদ থাকতে পারে, কিন্তু দুর্নীতির প্রশ্নে বা দেশের স্বার্থে কখনো অন্যায়, তারপরে দুর্নীতি, এই টাইপের ব্যক্তি কিন্তু ইসলামী রাজনৈতিক দলগুলোর ভেতরে নাই। তো তখন বাংলাদেশের যে সকল সাধারণ মানুষ দুর্নীতির সাথে সম্পৃক্ত না, বা যারা রাজনীতি করে, রাজনীতি থেকে টাকা ইনকাম করতে পারে না, এরা হয়তো চিন্তা করবে যে আমি এই মার্কাতে ভোট দিলাম, ওই মার্কাতে ভোট দিলাম, আমার তো ব্যক্তিগত কোনো লাভ নাই, ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, আমি তো আর রাজনীতি করে টাকা ইনকাম করতে পারবো না, সেক্ষেত্রে আমার ভোটটা এদিক ওদিকে না দিয়ে আমি যেহেতু একজন মুসলমান, ইসলামিক সকল রাজনৈতিক দল যেহেতু এক জায়গায়, এখন আমার ভোটটা এখানে দিই। এইটা কিন্তু বিশাল একটা ফ্যাক্ট, এবং নতুন ভোটার কালেক্ট করার জন্য ইসলামিক ঐক্যজোট খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, এবং এটা আচ্ছা। অত্যন্ত জরুরি আচ্ছা, সকলের জন্য। আমি আরেকটা মানে কথা মানে করে দিই, সেটা হচ্ছে এখন এই সামনের নির্বাচনে এই ইসলামী দলের জোট কেন্দ্র করি জনগণ যদি বিএনপি ভোট দেয় বা অন্যান্য দলের যদি ভোট দেয়, জনগণের তিল পরিমাণ দোষ আমি দিব না। না, কেন দিব না? কারণ তোমরা এত বড় বড় জ্ঞানী ইসলামী দল করো, হ্যাঁ, তো এই দলের প্রধানরা যদি এইবার অন্তত এই সুযোগে যদি ঐক্যবদ্ধ না হতে পারো, তাহলে সেই ক্ষেত্রে সাধারণ মানুষরা হতাশায় ভোট ইসলামী দল দিবে না। যে তোমরা ইসলাম বলছে যে তোমরা ঐক্যবদ্ধ ভাবে থাকো, কিন্তু তোমরা থাকতে পারছো না, তোমার ভোট দেবো কিসের জন্য? একতা নেতৃত্বেরই নাই, নেতৃত্বে যদি একতা না থাকে, দলগুলো হ্যাঁ, নামে সেই ইসলামিক ক্ষেত্রে দল, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের দোষ দিয়ে লাভ নেই। সাধারণ মানুষের এইবার অন্তত দোষ দেওয়ার কোনো সুযোগই নাই। যদি ইসলামী দলগুলা ঐক্যবদ্ধ না হয়, নির্বাচন না করে, তাহলে পরবর্তীতে আমি মানে আমার এখনো মেন্টালিটি আমার ঠিক নাই, তবে আমি কোনোদিন ভোট দিব না যদি ঐক্যবদ্ধ ভাবে না হয়, যদি এককভাবে আলাদা আলাদা বাক্স হয়, তাহলে কোনোদিন ভোট দিব না। যদি ইসলামিক কোনোদিন ভোট দেবো, ইসলামের নাম নিয়ে যদি আসি বলে আমার ভোট দাও, যে আমরা সৎ লোক, কোনো দুর্নীতি চাঁদাবাজ আমরা পছন্দ করিনি, ভালো সব শুনবো, কিন্তু তোমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে পারোনি, তোমার ভোট দিব না। একদম ডাইরেক্ট না, এবং এটা মানুষের, সাধারণ মানুষ সবাই এটাই চিন্তা করে যে ডাইরেক্ট না। নেতারাই যদি এক না হতে পারে, সাধারণ মানুষ কিভাবে ভোট দিবে? এটা আসলে বিশাল একটা ব্যাপার, এবং এটাই সুযোগ ইসলামী রাজনৈতিক দলগুলোর বাংলাদেশে অন্তত, এটা বিশাল একটা সুযোগ, এই সুযোগটা কাজে লাগানো উচিত। যাই হোক, আমরা রাজশাহী শহরে ঘুরতেছি, রাজশাহীর মনোরম পরিবেশে ঘুরছি, বাতাস খাচ্ছি, ঠান্ডা বাতাস, আর বাংলাদেশের রাজনীতি নিয়ে বক করছি। আমি একটা কথা বলি, আমি আমি আমার একটা আমি একটা লোকের খুব ফ্যান। আচ্ছা, এটা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল কর্নেল জাকারিয়া কামাল। আচ্ছা, তো আমি স্যার ডাকি। তো এই স্যারটা গত 14 তারিখে, এই মাসের 14 তারিখে মানে মারা গেছে। হ্যাঁ, তো খুবই সাদা সুদা একটা মানুষ ছিল। সে বক্তব্য তো 426-27টার মতো বক্তব্য। তো আমি এই 100-150টার মতো বক্তব্য আমি শুনেছি। তো তার প্রথম বক্তব্য শুরু করতে ও বলে যে এইভাবে বলে যে কিছুক্ষণ বক বক করি। আর ও হচ্ছে ধূমপাই একটা লোক ছিল, ধূমপান করতো। তো ধূমপানের সময় বলতো যে
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সংবিধানশালী সতর্কীকরণ, মানে সতর্কীকরণ না করলে আবার হচ্ছে ইউটিউব সমস্যা করে। এই কারণে ওই এই জিনিসটা বলতো। তো আমি ওই মানে বৈজ্ঞানিক সব তাফসীর করে, তার লেখা বইও বের হয়েছে। তো তার খুব বৈজ্ঞানিক তাফসীর বলতে বাংলাদেশে এবং বিশ্ব রাজনীতি নিয়ে বিশ্বে প্রথম সুন্দর আলোচনা করতো। তার এই সায়েন্টিফিক তাফসীর তার লেখা প্রথম। তো তার লেখা বইগুলা মানে পড়তে পারেন, ওই তাফসীরটা খুব ভালো লাগবে। সব কথা যে মানতে হবে তা না। তো বক বক করার কথা যখন আসলো তখন আমি ওনার কথা আমার স্মরণ হলো, তাই আমি বললাম যে আল্লাহ তার সব ভুল ত্রুটি মাফ করে তার জান্নাত দিক, এই দোয়া করি। এইটুকুই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরাও খুব এনজয় করলাম পুরা রাজশাহী ঘোরার। বিশেষ করে যারা রাজশাহীর মানুষ তারা তো জানেনি যে রাজশাহী কত মনোরম এবং শান্তশিষ্ট একটা শহর। শুধু রাজশাহীর মানুষ না, সারা বাংলাদেশ থেকে যারা রাজশাহীতে আসেন তারাও এটা নিয়ে খুব ভালো রিভিউ দেন রাজশাহী নিয়ে, এটা তো আপনারা সবাই জানেন। আসলে রাজশাহী খুবই শান্তিপ্রিয় একটা জায়গা। পুরো শহর ঘুরতেছি, কথা বলতেছি, আমাদের কথাগুলো শুনবেন, মন্তব্য করবেন আপনার মতো স্বাধীনভাবে। ধন্যবাদ সবাইকে।